অর্থাৎ এই যে ঘরটি রয়েছে এই ঘরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি এখানে আপনি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে প্রকল্পের সুবিধা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আচ্ছা দাদা, এই যে বর্তমান যে হুম যুবশ্রী প্রকল্প চলছে, এটা মাসে 1,500 টাকা করে হুম পাওয়া যাবে, তো এই ফর্মটা কিভাবে ফিল আপ করবো? দেখো, একেবারে খুব সিম্পল কিন্তু পদ্ধতি, আপনাদেরও আমি জানাচ্ছি। একেবারে খুব সহজ পদ্ধতিতে এটা আবেদন করা যাবে অথবা এই ফর্মটা পূরণ করা যাবে। এবং যদি কোনো একটা অংশে ভুল করা হয় সেক্ষেত্রে কিন্তু ফর্মটা বাতিলও হয়ে যেতে পারে। এবং খুব সাধারণভাবে কিন্তু এই ফর্মটা প্রকাশ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। একেবারে সিম্পল পদ্ধতিতে দেখাবো কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু কিন্তু আপনাদের আমি জানাবো। তো চলুন প্রথমে আমরা দেখে নিচ্ছি যে ফর্মটি কিভাবে আমরা পূরণ করবো। অন স্ক্রিন কিন্তু ফর্মটি দেখতে পাচ্ছেন, একেবারে খুব সিম্পল কিন্তু ফর্মটি। প্রথমেই কিন্তু বলা রয়েছে ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন, অর্থাৎ পুরো ফর্মটাই ইংরেজির বড় হাতের লেটারে কিন্তু পূরণ করতে হবে। কালার পাসপোর্ট সাইজের একটা ছবি চিঠিয়ে দিতে হবে এবং ছবির উপরে সিগনেচার করতে হবে, যাতে ছবির সেই যে সিগনেচারটা করবে সেটা যাতে ছবির বাইরে না যায়, অর্থাৎ ছবির মধ্যেই কিন্তু সিগনেচারটা করতে হবে। প্রথমে ছবিটা চিঠিয়ে দিলে তার উপরে সেই নামটা আপনার দিয়ে দিলেন। এরপর অ্যাপ্লিকেশন ফর্ম, আবেদনপত্র এখানে কিন্তু বলা রয়েছে। এবং এই যে প্রথম ঘরটা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, এখানে হাত দেবেন না। এখানে যিনি অর্থাৎ অফিসার এটা জমা নেবে উনি কিন্তু রেজিস্ট্রেশন নম্বরটি লিখে দেবে। এরপর এখানে আবেদনকারীর আধার নম্বর, এবং এখানে কিন্তু স্পষ্ট বলা রয়েছে তার নিচেই বেনিফিশিয়ারি নেম অ্যাস ইন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম, অর্থাৎ মাধ্যমিক অথবা সমতুল্য যে নামটা থাকবে উপভোক্তার সেই নামটা কিন্তু দিতে হবে। এক কথায় অ্যাডমিট কার্ডে মাধ্যমিকের যে নামটা রয়েছে সেই নামটা এখানে লিখতে হবে, যেভাবে রয়েছে সেম কিন্তু এখানে দিতে হবে। যদি ভুল থাকে মাধ্যমিকে সেই ভুল নামটাই কিন্তু এখানে দিতে হবে। এরপর এখানে মোবাইল নম্বর দিতে হবে যেটা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে। তার নিচে রয়েছে ইমেল আইডি, যদি থাকে, যদি ইমেল আইডি থাকে তাহলে দেবেন, যদি না থাকে সেক্ষেত্রে দেবেন না। এরপর জেন্ডারটা মেল, ফিমেল এবং অন্যান্য, যদি পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে মেল, যদি মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে ফিমেল। এখানে কিন্তু পাশেই বাংলাতে রয়েছে, সেটা আপনি স্পষ্ট দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু আপনি উপরের এই অংশটি পূরণ করে দিলেন। এরপরই জন্ম তারিখটা দিতে হবে DDMM ওই ফরম্যাটে, তারিখ মাস বছর। এরপর এখানে বয়সটা দিতে হবে 1/4/2026 হিসেবে, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখে কত বছর বয়স হবে সেই হিসেবে কিন্তু এখানে বয়সটা লিখতে হবে। এরপর এখানে পিতার নাম, এখানে মায়ের নাম, এরপর এখানে স্বামী অথবা স্ত্রীর নাম, যদি থাকে সেক্ষেত্রে দেবেন, যদি না থাকে সেক্ষেত্রে এই ঘরটা কিন্তু ফাঁকা থাকবে স্বামী অথবা স্ত্রীর নামের জায়গায়। এরপর এখানে ক্যাটাগরিটা দিতে হবে SC ST নাকি OBC নাকি জেনারেল, যে ঘরে হবে সেই ঘরের উপরে আপনি টিক দিয়ে দিলেন। যদি আপনার SC ST অথবা OBC সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে সেই সার্টিফিকেট নম্বরটি কিন্তু এই ঘরে লিখতে হবে। SC ST অথবা OBC যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটে পেয়ে যাবেন সার্টিফিকেট নম্বরটি। এরপর মেরিটাল স্ট্যাটাস দিতে হবে, বৈবাহিক অবস্থা, যদি অবিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে আনমেরিড, যদি উইডো হয়ে থাকে অথবা বিধবা সেক্ষেত্রে এই ঘরে, যদি বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে মেরিড। এরপর রয়েছে বিচ্ছিন্ন অথবা সেপারেট, সেক্ষেত্রে এই ঘরে। যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটার উপরে আপনি টিক দিয়ে দিলেন। এরপর কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। প্রথমে রয়েছে বাড়ির নম্বর অর্থাৎ হাউস নম্বর। এই যে বাড়ির নম্বরটি এটি আপনার ভোটার লিস্টেই পেয়ে যাবেন। তো এই বাড়ির নম্বরটি দিলেও হবে না দিলেও হবে। এবং তার নিচেই কিন্তু দেখতে পাচ্ছেন গ্রাম অথবা শহর রয়েছে, আপনার গ্রাম অথবা শহরের নাম লিখে দেবেন। এরপর এখানে পোস্ট অফিসের নাম লিখে দেবেন অর্থাৎ ডাকঘরের নাম। এরপর গ্রাম পঞ্চায়েত, কর্পোরেশন অথবা ব্লকের নাম, এরপর থানার নাম, এরপরে রয়েছে জেলার নাম এবং পিনকোড। এইভাবেই প্রথম পেজটি পূরণ করতে হবে। এখন আমরা দ্বিতীয় পেজে চলে যাচ্ছি, যেখানে রয়েছে মাধ্যমিক অথবা এমপি সমতুল্য পরীক্ষার বিবরণ, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের মাধ্যমিকের বিবরণটা দিতে হবে। এখানে রোলটা দিয়ে দিলেন, এরপর এখানে নংটি দিয়ে দিলেন। এরপর এখানে রয়েছে বর্ষ, যে বছরে আপনি মাধ্যমিক পাস করেছেন সেই বছরটা কিন্তু এই বর্ষের জায়গায় দিতে হবে অথবা ইয়ারের জায়গায় দিতে হবে, সেটা আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেটেই পেয়ে যাবেন। এরপর এখানে বোর্ডটা দিতে হবে যে আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন, WBBSC নাকি CBSC নাকি ICSC নাকি WBBME, যে বোর্ড থেকে হবেন সেই বোর্ডের উপরে আপনি টিক দিয়ে দিলেন। ধরুন আমরা WBBSC থেকে পাস করেছি, সেক্ষেত্রে এই ঘরের উপরে আমরা টিক দিয়ে দিলাম। এবং যদি এই কথাটি আপনি এই ঘরে লিখে দিতে চান সেক্ষেত্রেও কিন্তু হবে। এরপর শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, অর্থাৎ আপনি এডুকেশনাল যে কোয়ালিফিকেশনের হাইস্টটা যদি দিতে চান, ধরুন আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি গ্রাজুয়েট লিখে দিতে পারেন। অথবা ধরুন আপনি পোস্ট গ্রাজুয়েশন করেছেন সেক্ষেত্রে এখানে আপনি পোস্ট গ্রাজুয়েশনও দিতে পারেন। ধরুন আপনি হায়ার সেকেন্ডারি দিতে চাইছেন সেক্ষেত্রে এখানে কিন্তু হায়ার সেকেন্ডারি দিলেও হবে। এরপর বর্তমানের পেশাটা দিতে হবে। ধরুন আপনি বর্তমানে বেকার রয়েছেন, সেক্ষেত্রে যদি আপনি কৃষক পরিবারের হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি ফার্মার দিতে পারেন। যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা কিন্তু বর্তমানের পেশাটা এখানে আপনাকে লিখতে হবে। এরপর ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে সংযুক্ত, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের কিন্তু সংযুক্ত থাকতে হবে, অর্থাৎ লিঙ্ক থাকতে হবে। এখানে ব্যাংকের নামটা লিখতে হবে। ধরুন আপনার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রথমে লিখে দিলেন। এরপর ব্রাঞ্চের নাম অর্থাৎ শাখার নাম, এটা আপনার ব্যাংকের পাসবুকেই পেয়ে যাবেন। ব্যাংকের অ্যাকাউন্টের নম্বর, IFSC কোড, এগুলো ব্যাংকের পাসবুকেই থাকবে। এরপর রয়েছে অন্যান্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা ও বৃত্তি ছাড়া, অর্থাৎ এই যে ঘরটি রয়েছে এই ঘরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি এখানে আপনি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে প্রকল্পের সুবিধা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
যদি আপনি রাজ্য সরকারের অন্য কোনো ভাতা প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। এখানে কিন্তু বলা রয়েছে যে আপনি অন্য কোনো সুবিধা পান কিনা। যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে হ্যার উপরে কিন্তু টিক দিতে হবে, এবং যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে নার উপরে টিক দিতে হবে। যদি হ্যার উপরে টিক দেন সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না, আগেই কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি। এবং যদি আপনি হ্যার উপরে টিক দিয়ে দেন সেক্ষেত্রে এখানে কিন্তু লিখতে হবে যে আপনি কোন সুবিধাটা পাচ্ছেন। ধরুন আপনি কৃষক বন্ধু সুবিধা পাচ্ছেন, সেক্ষেত্রে এখানে কৃষক বন্ধু লিখতে হবে। ধরুন আপনি লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন, সেক্ষেত্রে এখানে কিন্তু লিখতে হবে যে লক্ষ্মীর ভান্ডার। যেটা সুবিধা পাচ্ছেন সেটা কিন্তু এখানে লিখতে হবে। এবং প্রথমেই কিন্তু আপনাদের আমি জানিয়ে দিচ্ছি যে এখানে যদি আপনি কোনো ধরনের প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা কিন্তু আপনি পাবেন না। কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার, অন্য কোনো ভাতা প্রকল্পের সুবিধা যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে এই যুব সাথী প্রকল্পের আপনি সুবিধা পাবেন না, অথবা প্রতি মাসে কিন্তু ১,৫০০ টাকার এই যে সুবিধাটি, এই সুবিধাটি থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন। অবশ্যই কিন্তু আপনাকে নার উপরে টিক দিতে হবে। এরপর এখানে আপনাকে যে ডকুমেন্টস গুলো দিলেন সেটার উপরে টিক দিতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এখানে টিক দিয়ে দিলেন। এরপর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের পাস সার্টিফিকেট অথবা মাধ্যমিকের রেজাল্ট আপনি দিতে পারেন। আধার কার্ডের ছবি, ভোটার কার্ডের কপি, এটার উপরে টিক দিয়ে দিলেন। ব্যাংকের অ্যাকাউন্টের যেহেতু আপনি তথ্য দিচ্ছেন সেক্ষেত্রে ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স এখানে টিক দিয়ে দিলেন। যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দিয়ে থাকেন সেক্ষেত্রে এই ঘরে টিক দিয়ে দেবেন। যদি না দিয়ে থাকেন সেক্ষেত্রে টিক দেওয়ার দরকার নেই। এবং এখানে কিন্তু আপনি ঘোষণা দিচ্ছেন, দেখুন আমি এত দ্বারা ঘোষণা করছি যে, অর্থাৎ আপনি স্বঘোষণা দিচ্ছেন অথবা সেলফ ডিক্লারেশন দিচ্ছেন। আমি অদ্যবতী একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। এক কথায় আপনি একজন বেকার, সেক্ষেত্রে কিন্তু আপনি এই সুবিধা পাবেন। যদি অন্য কোনো আপনি সুযোগ সুবিধা আগে থেকেই পেয়ে আসছেন সেক্ষেত্রে এই সুবিধা আপনি পাবেন না। এবং এখানে কিন্তু আপনি ঘোষণা করছেন যে আমি যা উপরে তথ্য দিয়েছি সবগুলোই সত্য। তো এইভাবে কিন্তু এখানে আপনি স্বঘোষণা পত্রটি দেখে নিতে পারেন। এরপর এখানে আপনার কিন্তু সই দিতে হবে, এখানে ডেট দিতে হবে, এবং এই যে রেজিস্ট্রেশন নম্বর, এই রেজিস্ট্রেশন নম্বর এই ঘরটি কিন্তু অফিসারেরা পূরণ করে দেবে। এখানে আপনাদের হাত দেওয়ার দরকার নেই। নামটা লিখতে পারেন, এখানে আপনার পিতা অথবা স্বামীর নামটা লিখতে পারেন। এরপর অ্যাপ্লিকেশন নম্বর এগুলো কিন্তু অফিসেই করে দেবে। এখানে আপনার মোবাইল নম্বর দিতে পারেন, এখানে আপনার আধার কার্ড নম্বরটি, এবং যে অফিসার এটা রিসিভ করবে ওনার কিন্তু এখানে সিগনেচার এবং সিল থাকবে এবং সই থাকবে। তো এইভাবেই কিন্তু এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। এবং আবারও জানিয়ে দিচ্ছি, যদি অন্য কোনো প্রকল্পের আপনি সুবিধা পেয়ে থাকেন, ধরুন কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার অথবা অন্য কোনো ভাতার, সেক্ষেত্রে কিন্তু আপনি এই যুব সাথী প্রকল্প থেকে ১,৫০০ টাকা করে প্রতি মাসে পাবেন না। তো মূলত বুঝতেই পারছেন, এভাবেই কিন্তু আপনাকে ফর্মটা পূরণ করতে হবে। তো এই বিষয়ে আপনাদের কোনো ধরনের মতামত আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। এবং খুব সহজ পদ্ধতিতে আপনাদের আমি দেখিয়ে দিলাম যে কিভাবে এই ফর্মটি আপনি পূরণ করবেন। একবারে খুব সিম্পল কিন্তু ফর্ম বানানো হয়েছে, খুব সহজে কিন্তু এই ফর্মটি যে কেউ পূরণ করতে পারবে। এই যুব সাথী প্রকল্পে আবেদনের জন্য কি কি নথির প্রয়োজন রয়েছে দেখুন। ১ নম্বরে রয়েছে আধার কার্ড, ২ নম্বরে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, ৩ নম্বরে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অর্থাৎ মাধ্যমিক পাস সার্টিফিকেট অথবা মাধ্যমিকের রেজাল্ট। এরপর ৪ নম্বরে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স কপি দিতে হবে। ৫ নম্বরে পাসপোর্ট সাইজ ছবি, সাম্প্রতিক ছবি হতে হবে, আপনার মোবাইল নম্বর। এবং কিভাবে আবেদন করবেন, আবেদন কিন্তু আপনাকে অফলাইন করতে হবে ১৫ থেকে ২৬শে ফেব্রুয়ারির মধ্যে। রাজ্যের প্রতিটি বিধানসভাতেই কিন্তু এই ক্যাম্পগুলো করা হচ্ছে, এবং আপনারা দেখতে পারবেন যে আপনাদের ব্লক অথবা আপনাদের গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড অনুযায়ী কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে যে কত তারিখ কোন ক্যাম্প হবে। সেই হিসেবে আপনাদের ওয়ার্ড অথবা গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে, সেই মাইকিং থেকে কিন্তু আপনি জেনে নিতে পারবেন যে কবে কোথায় হচ্ছে। তাছাড়াও একটু পরে কিন্তু আপনাদের আমি জানিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় আপনাদের ক্যাম্পগুলো হচ্ছে, এটা আপনি কিভাবে অনলাইন আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে দেখে নিতে পারবেন, সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। চলুন এখন আমরা জেনে নিচ্ছি কারা এখানে আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না। রাজ্যের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করা যেসব যুবক যুবতী এখনো চাকরি পাননি এবং কোনো স্কলারশিপ ব্যতীত কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পে অন্তর্ভুক্ত নন, ২১ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত সেসব যুবক যুবতীদের জন্য প্রতি মাসে ১,৫০০ টাকা করে এই আর্থিক সাহায্য করা হবে এই যুব সাথী প্রকল্পের মাধ্যমে। মূলত বুঝতেই পারছেন, নারী পুরুষ অর্থাৎ ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে তাকে বয়সটা হতে হবে এবং মাধ্যমিক পাস থাকতে হবে। মাধ্যমিক পাস বেকার কিন্তু হতে হবে। এবং এখানে স্পষ্ট বলা রয়েছে স্কলারশিপ ব্যতীত, অর্থাৎ যদি কোনো স্কলারশিপ পায় সেটা হলে কিন্তু চলবে। তবে স্কলারশিপ ব্যতীত অন্য যদি কোনো সামাজিক প্রকল্পে অন্তর্ভুক্ত থাকে, ধরুন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু, এই সমস্ত প্রকল্পের সুবিধা যদি আগে থেকেই পেয়ে থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু এই প্রকল্পের নাম নথিভুক্ত করাতে পারবে না অথবা এই প্রকল্পের সুবিধা পাবে না। অর্থাৎ এক কথায় বেকার যারা রয়েছে অথবা অন্য কোনো প্রকল্পের সুবিধা না পেয়ে থাকে তাদের ক্ষেত্রে এই প্রকল্পটি চালু করা হয়েছে, অর্থাৎ একমাত্র তারাই কিন্তু এই সুবিধা পাবে। অর্থাৎ কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেলে কিন্তু আপনারা এই সুবিধা পাবেন না। তো এই বিষয়ে আপনাদের কি মতামত? কৃষক বন্ধু পেলেও অথবা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেলেও এই প্রকল্পের সুবিধা আপনারা চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ১ এপ্রিল ২০২৬ থেকেই প্রথম সহায়তা কিন্তু প্রদান করা হবে এবং এই সাহায্য সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কোনো চাকরি না পাওয়া অবধি সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই সাহায্য প্রদান করা হবে, অর্থাৎ ১,৫০০ টাকা করে প্রতি মাসে ৫ বছর পর্যন্ত কিন্তু এটা দেওয়া হবে। এরপর কিন্তু আবারও ভেরিফিকেশন করা হবে। যদি সেই ব্যক্তি
বেকার থাকে সেক্ষেত্রে কিন্তু আবারও সেটা সচল হয়ে যাবে এবং আপাতত 5 বছরের জন্য কিন্তু এটা ঘোষণা করা হয়েছে, অর্থাৎ 5 বছর প্রায় 90,000 টাকার মতো কিন্তু পাওয়া যাবে এবং বছরে যেটা 18,000 টাকা হচ্ছে এবং 1,500 টাকা করে প্রতি মাসে এবং বেকার থাকতে হবে। যদি কোনো ধরনের চাকরি পেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্প থেকে তাকে প্রত্যাহার হতে হবে অথবা প্রত্যাহার কিন্তু তাকে করা হবে। তো এটাই কিন্তু এখানে বলা হয়েছে যে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, নারী পুরুষ অর্থাৎ ছেলে মেয়ে সবাই পাবে, তবে তাকে বেকার হতে হবে যদি অন্য কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকে, কৃষক বন্ধু থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার অথবা অন্য কোনো প্রকল্পের যদি সুবিধা আগে থেকে পেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি এখানে আবেদন করতে পারবে না। তবে ছাত্রছাত্রীদের জন্য কিন্তু সুখবর, যদি কেউ কলেজে পড়ে যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকে সেক্ষেত্রেও এই প্রকল্পে তারা নাম নথিভুক্ত করাতে পারবে এবং এই প্রকল্পের সুবিধা পাবে। চলুন এখন জেনে নিচ্ছি আপনাদের এলাকায় কবে কোথায় ক্যাম্প বসবে সেটা আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিভাবে চেক করবেন। এর জন্য গুগলে এসে সার্চ দেবেন apas.wb.gov.in লিখে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে রয়েছে ফাইন্ড ইওর ক্যাম্প। এই ফাইন্ড ইওর ক্যাম্প এই অপশনের উপরে ক্লিক করে দেবেন এবং আপনাদের সুবিধার্থে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংকটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যখনই ফাইন্ড ইওর ক্যাম্প এই অপশনের উপরে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন স্বনির্ভর বাংলার কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে প্রথমেই আপনাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। তো আমরা কোচবিহার ডিস্ট্রিক্টে যেহেতু দেখবো কোচবিহারের উপরে ক্লিক করে দিচ্ছি। এরপর এখান থেকে অ্যাসেম্বলিটা অর্থাৎ আপনাদের বিধানসভাটা সিলেক্ট করে নেবেন। তো আমরা আমাদের এখান থেকে বিধানসভাটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ব্লকটি সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আপনাদের ব্লকটি আপনারা সিলেক্ট করে নেবেন। যখনই ব্লকটি সিলেক্ট করে নেবেন সাথে সাথে কিন্তু নিচে ক্যাম্পের লিস্টগুলো চলে আসবে। দেখতেই পাচ্ছেন কত তারিখ কোথায় ক্যাম্প বসবে সেটা কিন্তু এখানে বলা রয়েছে। 15 তারিখ, 16 তারিখ, এইভাবে 26 তারিখ পর্যন্ত কিন্তু ক্যাম্পের লিস্ট রয়েছে এবং তার পাশেই কিন্তু এখানে আপনি ঠিকানাটা দেখতে পাচ্ছেন। কোথায় ক্যাম্পটা হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। দেখতে পাচ্ছেন বেশিরভাগ কিন্তু বিডিও অফিসেই হচ্ছে এবং বিডিও অফিসের আশেপাশেই কিন্তু আপনারা দেখতে পারবেন এবং আপনাদের লোকাল যে গ্রাম পঞ্চায়েত রয়েছে অথবা আপনাদের যে ওয়ার্ড রয়েছে সেখান থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে যে কোথায় আপনাদের কত তারিখ বসবে অথবা আপনাদের ওয়ার্ডের জন্য কত তারিখ করা হয়েছে অথবা আপনাদের গ্রাম পঞ্চায়েতের জন্য কত তারিখ করা হয়েছে সেটা কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত থেকে জানানো হচ্ছে এবং অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেন্যুগুলো রয়েছে এবং কত তারিখ কোথায় ক্যাম্পগুলো বসবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। এখানে রয়েছে ক্যাম্পের ডেট এবং তার পাশেই কিন্তু ভেন্যু রয়েছে, অর্থাৎ কত তারিখ কোথায় বসবে সেটা কিন্তু এখান থেকে খুব সহজে চেক করে নিতে পারেন। তো এভাবেই কিন্তু আপনি ফর্মটি পূরণ করবেন এবং কিভাবে ক্যাম্পের লিস্ট দেখবেন সমস্ত কিছু কিন্তু আপনাদের আমি জানিয়ে দিলাম এবং কোন কোন অংশে ভুল করা যাবে না সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দিয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।